অবিভক্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব ৯। ননস্টপ দরজায় ধাক্কিয়ে কান্না করতে করতে ডেকে চলেছি আসিফ ও তার দলবলদের বিগত ২ ঘন্টা যাবৎ আমি আর কেয়া, কিন্তু বাহির থেকে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না বিন্দুমাত্র। কান্নায় আর ননস্টপ দরজা ধাক্কায় এক প্রকার ক্লান্ত হয়ে পড়ি আমিও কেয়া। শরীরের অবশিষ্ট শক্তি না থাকায় কান্না করতে করতে দরজার সামনে বসে পড়ি আমরা দুজন। জানি না বর্ষার সাথে কি হচ্ছে, বা বর্ষা এই মুহূর্তে কেমন আছে। আমাকে আর কেয়াকে বর্ষা থেকে আলাদা করে এই বিশাল বড় রুমটিতে বন্ধ করে রেখেছে টানা ২ ঘন্টা হয়েছে। আর এই ২ ঘন্টা যাবতই কান্না করে চলেছি বর্ষার জন্য। আজ যদি আমার জন্য বর্ষার কিছু হয়ে যায় তো কি করে নিজেকে সামলাবো আমি? কারণ একমাত্র বর্ষাই তো আমাদের আপনজন বলতে, বাকিরা তো ফর্মালিটি, আত্মীয়তা। আমাদের মতো এতিমদের বাস্তবে কারো সত্যিকারের পরিবার হয় না, হয় সবই মুখে মুখে আত্মীয়তা। আমরা এত সব মুখ আত্মীয়তার মাঝেও একজনই ছিল যে আমার সকল বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, বাবা মায়ের মতো, বর্ষা। আর সেই বর্ষার আমার জন্য কথা বলতে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে ওকে। আর আজ যদি আমার কিছুও করার হয়ে থাকে, তাহলে আমাদের পিছনে কান্না করার মতোই আর কেউ থাকবে না। দরজার সামনে বসে কথাগুলো ভেবেই চিৎকার করে কান্না করে উঠি যে আমাদের মতো এতিমদের লাইফে এত বিপদ কেন দেয় আল্লাহ? যখন উনি জানে আমাদের এসব বিপদ থেকে বাঁচানোর মতো কেউ নেই পাশে। আমার আর কি আর চিৎকার করে কান্না করার মধ্যে দিয়ে হঠাৎই কেউ একজন আমাদের রুমের দরজা খুলে সামনে দাঁড়িয়ে পড়ে। আমি দরজা খোলার শব্দে কানে আসতেই চমকে উঠে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল রিদ খানকে। রিদ খান নিজের চোখে মুখে কুঁচকে আমাদের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। উনাকে দেখে মনে হচ্ছে এখানে কি হচ্ছে উনি কিছুই জানে না, আর আমাদের এত কান্নার মানেটা কি হয়তো উনি এই মুহূর্তে বুঝতেই পারছে না। আমি উনার এমন চাহনি দেখে ঘৃণিত চোখ তাকিয়ে থেকে রিদ খানকে উপেক্ষা করে উঠে সাথে সাথে প্রাণপণ দৌড় লাগাই বর্ষার রুমের দিকে। আমার দৌড়ানোর সাথে সাথে কেউ আমার পেছন পেছন দৌড়াতে থাকে বর্ষার উদ্দেশ্যে। দু হাতে দরজা ধাক্কিয়ে দিয়ে বর্ষার রুমে প্রবেশ করি, আর আমার পেছন পেছন প্রবেশ করে কেয়া। হতভম্ব হয়ে রুমের ভিতরে অস্থিরতার সাথে বর্ষাকে খুঁজে চলেছি আর কান্না করছি। অস্থিরতার সাথে বর্ষাকে খুঁজতে খুঁজতে রুমের এক কোনায় এলোমেলো অবস্থায় থাপটি মেরে বসে থাকতে দেখি বর্ষাকে অন্ধকারের মধ্যে। বর্ষাকে চোখে পড়তেই দৌড়ে গিয়ে বর্ষার সামনে পড়ি হাঁটু গেড়ে। আমার সাথে সাথে কেউ বর্ষার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। বর্ষাকে এলোমেলো অবস্থায় দেখে কলিজা কেঁপে ওঠে আমার। আমি মুহূর্তেই দুহাতে বর্ষাকে জড়িয়ে হু হু শব্দ করে কান্না করে উঠি উচ্চ স্বরে। আমি বর্ষাকে জড়িয়ে ধরতেই বর্ষাও আমার দুজনকে একসাথে জড়িয়ে নিয়ে কান্না করে উঠে শব্দ করে। বর্ষাকে কি বলে সান্ত্বনা দিয়ে বোঝাবো সেই ভাষা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি নিজেই বাক্যহীন প্রাণীতে পরিণত হয়েছি, তাই চুপচাপ কান্না করেই চলেছি বর্ষাকে জড়িয়ে ধরে। আমার এমন কান্নার মধ্য দিয়ে হঠাৎই বর্ষা আমাদের ছেড়ে দিয়ে ব্যস্ততার সহিত আমাকে আর কেয়াকে ভালো করে দেখে নিয়ে আচমকাই আমার দুগালে আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে বলে ওঠে, তোর কিছুই হবে না তৃপ্তি, আমি আছি তো তোর পাশে, তোর বোন, তোর বর্ষা। সবকিছু ঠিক হয়ে যাবে। এবার আর আমরা একা নই, আমাদের পেছনে লোক আছে যারা আমাদের লাইফ সেভ করবে। তোর কিছুই হবে না, আমি হতে দেব না। বর্ষা উত্তেজিত হওয়া কণ্ঠগুলো শুনে মুহূর্তেই চুপ করে যায়। বর্ষার এই মুহূর্তে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। আমরা একটা মুহূর্তের জন্য বুক পেটে কান্না আসছে বর্ষার জন্য। হয়তো বর্ষার রিদখানির সাথে আজকের ঘটনার জন্য পাগল টাইপ কিছু হয়ে গেছে, তার জন্য বর্ষা নিজের ক্ষতিটা দেখতে না পেরে আমাকে বাঁচানোর কথা বলছে। আমি তো ঠিকই আছি, কিন্তু বর্ষা যে ঠিক নেই সেটা বুঝতে পারছি না। বর্ষাকে এমন করতে দেখে পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে কিয়া বর্ষাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বর্ষা প্লিজ তুই শান্ত হ, প্রীতি ঠিক আছে, ওর কিছুই হয়নি, তুই প্লিজ নিজেকে শান্ত কর। কেয়ার এমন কথায় বর্ষা ওর দিকে তাকিয়ে থেকে আবারও উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, না তৃপ্তি ঠিক নেই। শুধু তৃপ্তি নয়, আমরা কেউই ঠিক নেই। আমরা কেউ সেফ না ওই মানুষগুলোর হাতে। যাদের নিজেদের আপনজন মনে করছি তারা আসলে মানুষই নয়। তারা তো সব কয়টা লেজহীন পশু, দেখতে মানুষের মতোই কিন্তু ওরা মানুষ নয়। তাই ওদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। তোকে, আমাকে, তৃপ্তিকে, আমাদের ৩ জনকেই, বিশেষ করে তৃপ্তিকে বাঁচতেই হবে। আমাকে আসল ঝুঁকিপূর্ণ তো ওর জীবন ওই পশুদের হাতে। তোরা তো জানিস না আমাদের ওদের আপাতত বাকিটা না জানালেও চলবে, রাইট মিস বর্ষা? আর যদি আপনাদের কান্না করার পর্বটা শেষ হয়ে থাকে তো ৩ জনই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে নিচে চলে আসুন দ্রুত। পেছন থেকে কারো কথা আসতেই চমকে উঠে পেছন ফিরে তাকায়ে চোখ পড়ল রিদ খানকে।
রিক খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলে অ্যাটিটিউডের সাথে। ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে যায়। আমার একে অন্যের বর্ষা পাগল হয়ে গেছে, উল্টোপাল্টা বলছে, তার উপর আবার এখানে এসে আমাদের খাবার নিবেদন করছে। আমাদের খাবার নিবেদন না করে মেরে ফেললেই তো হয়, আমাদের এত বড় সর্বনাশ না করলেই তো হতো। আমি রাগান্বিত ফেস নিয়ে ওনাকে কিছু বলতে যাব, তার আগে বর্ষা আমাকে আর কেয়াকে ধরে ফেলে। দৌড়ে গিয়ে হৃদ খানের সামনে হাঁটু করে বসে দুহাত জোর করে ননস্টপ লাগাতার ওনাকে শুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে চলেছে, বর্ষাকে সত্যটার সাথে পরিচয় করানোর জন্য হৃদ খানকে। হৃদ খান বর্ষাকে কি এমন সত্য জানালো তা জানি না, তবে বর্ষা হঠাৎ এমন করতে দেখে আমি আর কেয়া চমকে উঠে দাঁড়িয়ে পড়ি হা হয়ে সেই দিকে তাকিয়ে থেকে। আর এটা ভাবতে থাকি যে কি এমন হয়েছে রুমের ভেতর, যে একদিনেই বর্ষার মতো মেয়ে হৃদ খানের ফ্যান হয়ে গেছে পুরোদমে। আর যাই হোক, হয়তো খারাপ কিছু ঘটেনি বর্ষার সাথে, সেটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। কারণ যদি খারাপ কিছু ঘটতো তাহলে এতক্ষণে হয়তো বর্ষা অনেক কিছু করে ফেলতো নিজের সাথে। কিন্তু এত কিছুর মাঝেও কিছু একটা কিন্তু থেকেই যায়, যে বর্ষাকে 2 ঘন্টা যাবৎ হৃদ খান কি এমন সত্য বলল যার কারণে বর্ষার মতো মেয়ে হৃদ খানকে বিশ্বাস করতে শুরু করেছে। আর বর্ষাও বা আমাদের কি বলতে চেয়েছিল যা হৃদ খানের জন্য বলতে পারেনি, বর্ষাকে থামিয়ে দিয়েছে। আমার এত শত কিন্তুপর্ণতার মধ্য দিয়ে শেষ হয় বর্ষার কৃতজ্ঞতা জানানো হৃদ খানকে। বর্ষা বারবার হৃদ খানকে কৃতজ্ঞতা পূর্ণ বাণী জানিয়ে চলেছে, কান্না করেই চলেছে। সে কখন থেকে থামাথামির কোনো নামই নেই। বর্ষার এই কাণ্ডে আমি প্রথম প্রথম অবাক হলেও এখন বেশ বিরক্ত লাগছে আমার কাছে। আশ্চর্য, এত ধন্যবাদ জানানোর কি আছে? মানলাম হৃদ খান বর্ষার সাথে খারাপ কিছু করেনি, তাই বলে এটা ধন্যবাদ জানাতে হবে এই গুন্ডা মহাশয়কে? একে তো গুন্ডামি করে বেড়াই, তার উপর আবার গুন্ডা মহাশয়কে বালতি ভরে ভরে ধন্যবাদ জানাই। কই, আজ পর্যন্ত তো আমাকে একটা বারের জন্য তো কেউ ধন্যবাদ দেয়নি বর্ষা কোনো কাজে। তাহলে একে দেওয়ার কি আছে আজও? আমি বর্ষার এমন সব কাণ্ডে আর সহ্য করতে না পেরে খানিকটা রেগে গিয়ে কর্কশ গলায় উচ্চস্বরে বলে উঠি, হয়েছে তোর বর্ষা? নাকি আরো বাকি আছে তোর এই লোকটাকে ধন্যবাদ জানানো? যদি থেকে থাকে তাহলে বলে দে, আমরা চলে যাচ্ছি এখান থেকে, কারণ আমাদের আর সহ্য হচ্ছে না তোর এই ড্রামাটা। আমার এমন কর্কশ গলার কথাগুলো শুনে চমকে উঠে বর্ষা, সাথে সাথে পেছন ফিরে আমার দিকে তাকায় কান্না সিক্ত চোখে অসহায় দৃষ্টিতে। হঠাৎ বর্ষার এমন অসহায় দৃষ্টিতে দেখে কেমন যেন মনের ভিতর একটা অপরাধবোধ সৃষ্টি হয়। একটা মুহূর্তের জন্য মনে হয় বর্ষা যা করেছে হয়তো ঠিক করেছে, আমাদেরকেও হৃদ খানকে সত্য কৃতজ্ঞতা জানানোর দরকার। কিন্তু কেন তা জানি না, বর্ষা আমার দিকে অসহায় ফেস করে চোখে জল ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে আস্তে করে বলে ওঠে, তৃপ্তি। বর্ষাটাকে মুহূর্তেই কেঁপে উঠি আমি। বর্ষা কি বুঝতে চাইছে আমাকে তা বুঝতে পারছি না, না পেরে চুপচাপ তাকিয়ে থাকি ওর দিকে। বর্ষা আমাকে ওর দিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বলে ওঠে, তৃপ্তি তুই জানিস না আমাদের বর্ষাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে পেছন থেকে হৃদ খান গম্ভীর মুখে বলল, মিস বর্ষা, আপনাদের খাবার নিচে টেবিলে দেওয়া হয়েছে, তাই কথা না বাড়িয়ে নিচে খেতে যাবেন আপনি ওদের নিয়ে। আর আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করবেন আশা করি। এর বেশি কিছু করা বা বলা দুটোর জন্যই কতটা ভুক্তভোগী হতে হবে নিজেদের সেটা ধারণা নিশ্চয়ই আপনার আছে। হৃদ খানের এমন কথায় মুহূর্তেই বর্ষা থেমে যায়। কিছুক্ষণ মত্ত হয়ে আমাদের দিকে অসহায় ফেস করে তাকিয়ে থেকে কাউকে কিছু না বলে চুপচাপ বের হয়ে যায় রুম থেকে। বর্ষাকে বের হতে দেখে কেউ বর্ষার পেছন পেছন দৌড়ে যায় সেই দিকে। আর আমি বর্ষার এমন কাণ্ড দেখে আবারও এক ধাপ অবাক হই। বর্ষা হৃদ খানের প্রতি কথা কতটা মনোযোগ সহকারে মানতে শুরু করে দিয়েছে। আর বর্ষা আমাকে বারবার কিছু বলতে চাইলে কিন্তু হৃদ খানের জন্য বারবারই তা করতে পারছে না বর্ষা। এখনো হৃদ খানের ডাবল মিনিং কথাই বর্ষা থেমে যায়, আমাকে কিছুই বলেনি। বর্ষা ও কেয়াকে বাহিরে যেতে দেখি আমি তেল বেগুনে জ্বলে উঠে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠি, এই আপনি কি করেছেন বর্ষার সাথে এই বদ্ধরুমে ভেতরে টানা 2 ঘন্টা যাবত? হ্যাঁ, যার জন্য মেয়ে কেমনটা পাগল টাইপ হয়ে গেছে। সে কখন থেকে উল্টোপাল্টা কথা এবং কর্মকাণ্ড করে চলেছে, থামাথামি নেই। আর বর্ষা আপনাকে ওর শত্রু না ভেবে বন্ধু ভাবছে কেন? আবার এমন কথায় হৃদ খান আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থেকে অলসতা ছেড়ে বলে ওঠে, অবশ্যই বলতে বাধ্য নই। ওনার এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল আমার জন্য, কারণ এমনিতেই আমি রাগে জ্বলে পুড়ে যাচ্ছিলাম। আর এখন ওনার এই কথাটা যেন মুহূর্তে আমার রাগটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি সেই রাগের রেশ ধরে গজগজ করতে করতে ওনাকে আবারও বলে উঠি,
অবশ্যই আপনি বলতে বাধ্য আমার কাছে। আপনাকে বলতে হবে, আপনি বর্ষার সাথে বদ্ধ রুমের ভিতরে কি করেছিলেন এতক্ষণ যাবৎ? আপনি বর্ষার সাথে বদ্ধ রুমের ভিতরে থাকতে পারবেন না। আমার এমন কথায় উনি কি বুঝতে পারলো তা জানি না। তবে উনি সঙ্গে সঙ্গে স্মিথে হাসেন আমার কথায়। ওনার হাসি দেখে মুহূর্তেই কপাল কুঁচকে এলো আমার। কি এমন বললাম আমি, যাতে এই বজ্জাত লোকটা হেসে ফেলল? আমার এমন সব চিন্তাভাবনার মধ্য দিয়েই বলে ওঠে, কেন থাকতে পারবো না? আমি বলেছি তাই। আমার এমন কথায় উনি হালকা হেসে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কেন, জলে কারোর সাথে থাকলে? ওনার এমন কথার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে বলে উঠি, মানে? কথাগুলো বলেই উনি একদমই আমার কাছে চলে আসেন। আমার চোখ মুখের দিকে দৃষ্টি নজর স্থির রেখে আস্তে করে বলে ওঠে, মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার চলে নাকি? এতক্ষণ ওনার কথার মানে বুঝতে পেরে আমি সাথে সাথে নাক মুখ ছিটকে বলে উঠি, জি, কখনোই না। আমাকে নাক মুখ ছিটকাইতে দেখে হৃদ খান সাথে সাথে আমার কোমর চেপে ধরে নিজের সাথে বেঁধে নিয়ে বলে ওঠে, জি, কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে তোমাকে নিয়ে। আর তুমি যাই বলো, বদ্ধ দরজার ভিতরে বর্ষার সাথে না করার কাজটা কিন্তু আমি ঠিকই করতাম তোমার সাথে, যদি তুমি প্রাপ্তবয়স্ক হতে তো। হুম, তুমি যদি প্রাপ্তবয়স্ক হতে তো তাহলে কাহিনী অন্যটা হতো আমার। আর বদ্ধ দরজার ভেতরেই তুমি থাকতে বর্ষার জায়গায় আমার সাথে। আর আমি সেই সব অসম্পূর্ণ কাজগুলো করতাম তোমার সাথে, যা এখন অব্দি করা হয়নি আমার। ক্লাসরুমে বসে আছি আমি, এই মুহূর্তে আমি ক্লাসরুমে ক্লাস করার জন্য বসে থাকলেও কোনোভাবে ক্লাসে মনোযোগ হতে পারছি না আমি। আর তার যথেষ্ট কারণও রয়েছে মনোযোগে হতে না পারার। কারণ কাল যখন আমি বর্ষা ও কেয়া আশ্রমে আসি আসিফের সাথে হৃদ খানের পাঠানো গাড়িতে করে, তখন থেকে আশ্রমের লোকজন আমাদের নিয়ে নানান সব বাজে ইঙ্গিতের উপাধি প্রদান করতে লাগাতো। প্রথম প্রথম সেটা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলেও আজ সকাল থেকে সবাই এক প্রকাশ্যেই আমাদের এই কথাগুলো শোনাচ্ছে হৃদ খানকে নিয়ে। কিন্তু হৃদ খানকে নিয়ে আমাদের এইসব বাজে কথাই না বর্ষা কিছু বলছে আর না কেউ প্রতিবাদ করছে। প্রথম প্রথম এইসব কর্মকাণ্ডে আমি আর কেয়ার ঘোর প্রতিবাদ জানাতে চাইলে উল্টো বর্ষায় আমাদের থামিয়ে দেয়, একান্তভাবে কিছু বলতে দেয় না। তাই আর কারো কোনো কথা না কানে না নিয়ে, না শোনার ভান ধরে চুপচাপ কিছু না বলেই এড়িয়ে চলার চেষ্টা করি আমরা তিনজনই। আর তার জন্যই এখন সবাই আমাদের মুখে মুখে বলে বেড়াচ্ছে সরাসরি। আর সেজন্যই আমি এই মুহূর্তে ক্লাস করতে পারছি না। আমিও কি আর চারিপাশে সবার গুঞ্জনে, সবার এত এত কথাগুলো আর সহ্য করতে না পেরে ক্লাস না করে স্যারকে বলে নিচের রুমে চলে আসি আমি। রুমে ঢুকতেই দেখতে পাই বর্ষাকে কিছু কাগজ নিয়ে মনোযোগ সহকারে কিছু একটা করার চেষ্টা করছে। আমি রুমে ঢুকতেই দরজাটার উচ্চ শব্দে বর্ষা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে হাতে থাকা কাগজগুলো লুকিয়ে ফেলে পেছনে। আমি বিষয়টি লক্ষ্য করেও তেমন একটা গুরুত্ব দেইনি এই বিষয়ে, কারণ রাগ তখন আমার মাথায় চেপে বসেছিল, যার কারণে অন্য কিছু আর চোখে পড়েনি কোনো রকম। আর চোখের সামনে বর্ষাকে দেখা যেন রাগটা আর ধরে রাখতে না পেরে রাগে কচকচ করতে করতে দ্রুত সামনে দাঁড়িয়ে পড়ি, কোমরে তুই হাত দিয়ে নাক মুখ লাল করে বলে উঠি, তোর কি মনে হয় বর্ষা, তুই বেশি বেশি করছিস না? আমার কথার মানে বর্ষা বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলে ওঠে, কোনটা বেশি বেশি করছি আমি? বর্ষাকে ভ্রু কুঁচকাতে দেখে আমি রাগে তাতে দাঁত চেপে বলে উঠি, তুই কি আমার কথাগুলো বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করে আছিস চুপচাপ? কাল থেকে তুই কি শুরু করেছিস? তোর মতো মেয়ে হৃদ খানকে সাপোর্ট করছে, তাও আমার বিরুদ্ধে। এটা কি এখন আমার মানতে হবে বর্ষা? না মানার কি আছে? যেটা স্বাভাবিক সেটাই তো তোকে মানতে হবে, তাই না? মানে তুই কি এখন হৃদ খানের হয়ে কথা বলবি? আমি কি আর তোর কাছে কিছুই না? হৃদ খানই তোর সব কাছে। তৃপ্তি প্লিজ, বড় হওয়ার চেষ্টা কর। অকারণে কথা না বলে ঠিক না। কারণ আমাদের চারপাশের দুনিয়াটা এতটা সহজ নয় যতটা তুই ভাবছিস। হয়তো তোর চিন্তা ভাবনার বাহিরে কঠিন এই দুনিয়াটা। তাই আমাকে আমার মতো থাকতে দে, আর তুই তোর কাজ কর যা। আর শোন, বেশি দূরে যাস না। বর্ষার ডাবল মিনিং কথার মানে বুঝতে না পেরে রাগে কান্না চলে আসে আমার। এই স্বার্থপর দুনিয়াতে একমাত্র বর্ষা আর কেয়া ছিল আমার আপন বলতে। এখন বর্ষা ওই হৃদ খানের জন্য আমার সাথে বেইমানি করলো। আর শুধু বাকি আছে কেয়া। আমার জীবনে এখন আর কেয়া ছাড়া অন্য কেউ নেই একা। কথাগুলো ভাবতেই দু হাতে চোখের জল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আশ্রমের মাঠের এক কোণায় দোলনায় পা ঝুলিয়ে বসে পড়ি কান্না করতে করতে। আর হৃদ খানকে দোষ দিতে থাকি। আমার এমন কান্নার মধ্যে দিয়ে কেউ একজন আমার পাশে বসে পড়ে আস্তে করে। আমি কেয়াকে ভেবে তেমন একটা মনোযোগ দিইনি, কান্না করতেই থাকি। আমার এমন কান্নার মধ্যে দিয়ে হঠাৎ করে আমার পাশে বসে থাকা ব্যক্তিটি বলে ওঠে, উফ, তোমার এই কান্নাটা আমার এত কিউট লাগে যে ইচ্ছে করে আরো দুটো থাপ্পড় দিয়ে সারাদিন কান্নায় বসিয়ে রাখি। তোমার এই কান্নায় কিন্তু আমি মরেছি।
পাশ থেকে এমন সব কথা কানে আসতেই চমকে উঠলাম। আমি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল হৃদ খানকে। ওনাকে এই মুহূর্তে আমার পাশে দেখে আমি ভূত দেখার মতো চমকে উঠলেও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চুপটি করে বসে থাকে জায়গায়। কারণ ওনাকে কিছু বললেও কারো যায় আসবে না, উল্টো আমি বিপদে পড়ব। আর এখন তো বর্ষাও ওনার দলে চলে আছে, আমার সাথে তো কেউ নেই, তাই চুপচাপ বসে থাকি সামনের দিকে তাকিয়ে থেকে। আমাকে চুপ থাকতে দেখে বলে ওঠে, কি পিচ্ছি ম্যাডাম, মন খারাপ নাকি? না। তাই আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। তা পিচ্ছি ম্যাডামের কি মন খারাপ কেন শুনি? আপনার জন্য। উনি একটা ব্রো উঁচু করে বলে, আমার জন্য? হুম, আপনার জন্যই তো। তা আমি ম্যাডামের মন খারাপের কারণ কি করে হলাম শুনি? আপনার বর্ষার সাথে এত কিসের কথা বলুন, যার জন্য ও আপনাকে এতটা পছন্দ করে? কই, আপনি তো কখনো আমার সাথে ঠিক করে কথা বলেন না, সবসময় রাগ দেখিয়ে চলেন। আমার এমন কথা শুনে হৃদ খান খুশি মনে বলে ওঠে, বর্ষার সাথে আমার কিছুই নেই, যা আছে সব তোমার সাথে, বাকি রইলো আমার রাগটা। সেটা কিন্তু আমার বেশিরভাগ আপনজনেরদেরই দেখিয়ে থাকি, তাই না? আমি ওনার এমন কথায় ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে, ওনার চোখে চোখ রেখে প্রশ্ন করে বলি, তার মানে আমি আপনার আপনজন? আমার দৃষ্টিতে উনি নিজের দৃষ্টি স্থির রেখে বলে ওঠে, হুম, আমার আপনজন, আমার পিচ্চি ম্যাডাম। ওনার চোখের দিকে তাকিয়ে থেকে বলে উঠি, আর বর্ষা? আমার এমন প্রশ্নে হৃদ খান উনি আমার গালে এক হাত রেখে গালে স্লাইড করতে করতে বলে ওঠে, তোমাকে দিয়ে আমার বাকি সব সম্পর্ক স্থাপন করা। আমার লাইফে তুমি ছাড়া আর দুটো পার্সন আছে যারা আমার কাছে ইম্পর্ট্যান্ট, আর বাকি সব অপশনাল পার্সন আমার কাছে। ওনার এমন কথার মুহূর্তেই আমার মাথায় বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। তার মধ্যে প্রথমটা প্রশ্নটা হলো যে, আমি ছাড়া বাকি পার্সোনাল গুলো কে? ওনার কি বউ আছে, নাকি মা বাবার কথা বলছে উনি আমাকে? দ্বিতীয়টা হলো, আমি ওনার জন্য এতটা ইম্পর্ট্যান্ট কেন? তৃতীয় হলো, বর্ষা কি তাহলে ওনার জন্য ইম্পর্ট্যান্ট না? আমার এখন ঘুরপাকের মধ্যে দিয়ে হালকা কপাল কুঁচকে ওনাকে প্রশ্ন করে বলি, দুইটো পার্সনকে? আপনার মা বাবা বুঝি? আমার এমন কথায় মুহূর্তেই উনি আমার কাল থেকে হাত ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে সোজাসাপটা উত্তরে বলে ওঠে, আমার মা বাবা কেউ নেই। তারা আমার 4 বছর বয়সেই মারা যায় একটা কার অ্যাক্সিডেন্টে। তাদের কথা আমার কিছুই মনে নেই। এখন তাদের নিয়ে আমার কোনো রকম চিন্তা ভাবান্তর নেই, কারণ যাদের আমি ঠিক করে দেখিনি তাদের নিয়ে আমার কোনো রকম দুঃখ নেই। তাই তাদের ছাড়াও আমার লাইফে দুটো মানুষ আছে যাদের জন্য আমিটা অনেক ইম্পর্ট্যান্ট। ওনার মা বাবা নেই কথাটা শুনেই মনের মধ্যে কেমন একটা মায়া কাজ করলো মুহূর্তেই ওনার জন্য। উনি যে আমার মতো এতিম, এটা কখনোই ওনাকে দেখে সেটা বোঝা যায় না। হয়তো উনি কাউকে বুঝতে দেন না, সবসময় নিজেকে সবার সামনে নিজে শক্তভাবে প্রকাশ করলেও তাই হয়তো আজ পর্যন্ত ওনার ব্যক্তিত্বটা কেউ বুঝতে পারে না, এমনকি আমিও না। আমি বুঝি যাদের মা বাবা থাকে না তারা নিজেদের কতটা অসহায় হয় এই দুনিয়াতে। তাই সম্পূর্ণ বিষয়টি একমনে ভেবে নিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে মায়াময় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকে কাতর কণ্ঠে বলে উঠি, আপনি কি খুব বেশি মিস করেন আপনার মা বাবাকে আমার মতো? কথার প্রেক্ষিতে উনি সাথে সাথে সোজাসাপটা উত্তরে বলে ওঠে, না, আমি তাদের মিস করি না কখনোই। তাদের মিস করার মতো কখনো কোনো কারণ খুঁজে পাইনি। তাই তাদের জায়গাটা আমার জীবনে অন্য কেউ দখল করে নিয়েছে অনেক আগে। আর আমি তাদের নিয়ে হ্যাপি, তাই অন্য কাউকে নতুন করে প্রয়োজন হয় না। ওনার কথায় কৌতূহল হয়ে বলে উঠি, কে আছে আপনার জীবনে? আপনার বউ বাচ্চা? আমার এমন কথায় ঘাড় ঘুরিয়ে পাকা হয়ে তাকায় আমার দিকে। পরে আমার কথার উত্তরে হালকা বিরক্তি নিয়ে বলে ওঠে, বউ আর বাচ্চা? নিজের বউই বাচ্চা হয়ে বসে আছে, বউ যে হবে কোন কালে তারই ঠিক নেই, আবার বাচ্চা। ওনার এমন কথায় এবার কপাল কুঁচকে এলো আমার। ওনার এলোমেলো উত্তরে এবার আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। তাই ওনার থেকে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আবার কৌতূহল হয়ে বলে উঠি, বলুন না কে? আমাকে কৌতূহলের চোখে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বলে ওঠে, আছে কেউ। কথাটা বলে সাথে সাথে উনি দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকে গাড়ির উদ্দেশ্যে। উনাকে হঠাৎ এমন কাণ্ডে আমি চমকে উঠে তার সামলাতে না পেরে নিজের সাথে সাথে 2 হাত ওনার গলায় জড়িয়ে ধরি। সম্পূর্ণ বিষয়টি কি হয়েছে বুঝতে পেরে সাথে সাথে হাত পা ছুটতে থাকি ওনার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু কোনোভাবে ছুটতে পারলাম না আমি। আমি যতই ওনার কাছ থেকে ছুটতে চাই, উনি ততই আমাকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। আমি একটা সময় ক্লান্ত হয়ে চুপচাপ বসে থাকি ওনার কোলে। উনি আমাকে কোলে করে গাড়ির সামনের সিটে বসিয়ে দেয়, আমার পাশের সিটে বসে পড়ে কার ড্রাইভিং করার জন্য চুপচাপ। গাড়িতে বসে আমি প্রথমে প্রথমে ওনাকে বেশ বিরক্ত করলেও উনি সারাটা পথ চুপ করেই ছিলেন। কিছুক্ষণ পর ড্রাইভিং করার পর হৃদ খানের গাড়িটি এসে থামে বিশাল বড় একটি বাড়ির সামনে। গেটের সামনে গাড়িটি আসতেই দুটো দারোয়ান সালাম দিয়ে দ্রুত গেট খুলে দেয়।
হৃদ খানের গাড়িটি বিশাল বাগান ধরে একটা মহলের সামনে এসে থামে। আমি গাড়িটির ভিতর থেকেই বাড়িটির বাহিরের দৃশ্য দেখে হা হয়ে তাকিয়ে থাকি। বাড়ির চারিপাশের পরিবেশটি দেখে বোঝা যাচ্ছে কোনো রাজা তার শখের বশে এই মহলটি তৈরি করেছে বিলাসবহুল জীবনযাপন করার জন্য। আমি সম্পূর্ণ মহলটি হা হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখছি, গাড়ি থেকে নেমে জায়গায় দাঁড়িয়ে থেকে। আমার এমন করার মধ্য দিয়েই হৃদখান আমার হাত ধরে টেনে নিয়ে ভিতরে প্রবেশ করে বিশাল ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু করে বসে আমার দুহাত চেপে ধরে বিনিময় সুরে বলে ওঠে, লাইফে ফার্স্ট কোনো মেয়েকে আমার পার্সোনাল বাংলোতে নিয়ে এসেছি, আর সেটাও তুমি। আর সাথে কোনো মেয়েকে যদি প্রথম ছুঁয়ে থাকি সেটাও তুমি। তোমাকে এখানে নিয়ে আসার দুটো কারণ। কিছুটা থেমে আবারও বলে ওঠে, প্রথম হলো আমি চাই তুমি আমাকে ফিল করো, দ্বিতীয় তুমি শুধু আমাকেই ফিল করো, সেটা ইচ্ছাকৃত হোক বা তোমার অনিচ্ছাকৃত হোক। ওনার কথার মানে বুঝতে না পেরে হালকা কপাল কুঁচকে বলে ওঠে, মানে? মানেটা খুব সহজ, যা আমার চাই তা আমার চাই চাই, সেটা নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না। এমনকি আমার যাওয়ার জন্য যদি আমার এই আপনজন কেউ আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তাকেও আমি আমার সামনে থেকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করব না, সে যেন যেই হোক না কেন। তুমিও। আমি চাই চাই, যেটা কোনো কিছুর মূল্যেই। ওনার কথাটায় আমি মুহূর্তেই হালকা ভরকে গিয়ে বলে উঠি, আপনি কেমন জানি কখনোই বুঝতে পারি না। আমি কি চাই সেটা আমিতেই সীমাবদ্ধ। সময়টা আমি ঠিক করে নিই, আর সবই আমার ঠিক মতো করার সময়ে চলে। তাই আমাকে আপাতত তোমার না বুঝলেও চলবে। তুমি শুধু আমাকে ফিল করো, আর সেটাই তোমার প্রধান কাজ। আর তার জন্য আমি তো আছি। আর তার শুরুটা আজ থেকেই করা যাক। কথাগুলো বলেই আমাকে আর কিছু বলতে না দিয়ে উনি আমার হাত টেনে ধরে ওনার বেডরুমে নিয়ে যান। ওনার রুমের ভেতরে চারিপাশে শুধু ওনারই বিভিন্ন রকমের ছবি ঝুলিয়ে রাখা ছিল। সব কয়টাই ছবি ছিল অ্যাটিটিউডের সাথে তোলা। ওনার কোনো কিছুই হাস্যোজ্জ্বল ছিল না, কেমন যেন একটা গোমরা গোমরা মুখে তোলা। তবে গোমরা মুখে ছবি হলেও কি বান্দাটার মধ্যে হেব্বি একটা ভাব আছে বলতেই হবে। মারাত্মক সৌন্দর্যের অধিকারী পুরুষ, আমার দেখা প্রথম পুরুষ যাকে দেখি ফিদা হয়ে যাওয়ার মতো। মাঝে মধ্যে ইচ্ছে তো করে এই বান্দার কপালে একটা নজর টিকা দিয়ে দিই, যাতে আমারই নজর না লাগে। উফ, কি সুন্দর ভাষায় কিভাবে প্রকাশ করি। ওনার মধ্যে সবচাইতে সুন্দর সেটা হলো ওনার পাগল করা দুই চোখ জোড়া। উফ, আর হাসিটা তো তার চেয়েও কাতেও, জান নেওয়ার মতো। আমার প্রথম দিনই ওনাকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু ওনার রাগ আর গন্টামির কারণে উনি আমার অপছন্দের তালিকায় চলে যায়। পরে যখন আমাদের তুলে নেওয়া হয় আর বর্ষার সাথে বন্ধ দরজার ভিতরে থেকেও বর্ষাকে কিছুই করেনি, তখন থেকে আবারও আমার সেই পছন্দের তালিকায় চলে আসে হৃদ খান। আর আজকেও ওনাকে আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে যখন ওনার মুখ থেকে শুনি যে আমি ওনার আপনজন। তখন থেকে যেন ওনার প্রতি ভালো লাগাটা স্থানীয় হচ্ছে আমার মনে। তাই আমি ওনার সেই ভালো লাগার সাথে চলছি এখন পর্যন্ত। ওনার প্রতিটা ছবি আমি হা হয়ে ঘুরে ঘুরে দেখছি, আর হালকা হাতে স্পর্শ করছি ওনার প্রতিটি ছবি। আমার অনেকটাই ভালো লাগছে ওনাকে। আমি যে ওনাকে এমন করে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আমার এটাই মনেই নেই ওনার পাশে দাঁড়িয়ে আছে আমার খুব কাছে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার কাণ্ডগুলো দেখছে। আমার এমন করার মধ্যে দিয়ে উনি কিছুটা এগিয়ে এসে আমার সামনে থেকে পেছনের দেওয়ালে দুহাত দিয়ে কিছুটা ঝুঁকে এসে পেছন থেকে কানের কাছে আস্তে করে কাতর কণ্ঠে বলে ওঠে, ছবিতে কি আছে? তুমি চাইলে আমাকে সামনে থেকে ফিল করতে পারবে তোমার হালকা স্পর্শে। আমি কিন্তু প্রস্তুতি আছি। ওনার এমন হঠাৎ কাণ্ডে ভড়কে যাই আমি। ওনার হঠাৎ এমন কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। উনি আমাকে পেছন থেকে দুহাতে তুলে দেওয়ালে ঝুঁকে আসায় ওনার নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের ওপর, যাতে করে আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। আর আমি এতক্ষণ যাবৎ কি করছিলাম ওনার সাথে সেটা বুঝতে পেরে লজ্জায় সিঁটিয়ে যাচ্ছিলাম মুহূর্তেই। কি করব কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে আস্তে করে সামনের দিকে ঘুরে দাঁড়াই। আমাকে লজ্জা পেতে দেখে উনি মুহূর্তেই বাঁকা হেসে আরও কিছুটা ঝুঁকে এসে আমার মুখ বরাবর হয়ে বলে ওঠে, তোমাকে লজ্জা পেলে বউ বউ লাগে। আর কোনো মেয়ে নাকি কোনো ছেলের সামনে এমনভাবে লজ্জা পেতে থাকলে সেই মেয়ে নাকি সেই ছেলেকে নিয়ে কিছু ফিল করে, মানে প্রেমে পড়া টাইপ। তোমার ক্ষেত্রেও কি তাই? ওনার এমন সব কথায় তুমুল গতিতে লজ্জা পাওয়ার ভাবটা যেন আরো বেশি বেড়ে যায় আমার। লজ্জায় সিটিয়ে যাওয়া অবস্থায় নিচু মাথা করে আরো নিচু করে ফেলি মুহূর্তেই। উনি আমাকে এমন করতে দেখে মুহূর্তেই আমাকে ছেড়ে দিয়ে উচ্চস্বরে হেসে ওঠে আমার দিকে তাকিয়ে থাকে। আমি ওনার খিলখিল করা হাসির শব্দে কানে আসতে দ্রুত তাকাই ওনার দিকে। ওনাকে মুক্ত হাসতে দেখে সব ভুলে গিয়ে হা করে তাকিয়ে থাকি সেই দিকে, কারণ আমি ওনাকে কখনোই এভাবে হাসতে দেখিনি। ওনার হাসিটা যেন ভুবন বোলানো মুহূর্তেই আমি সবকিছু ভুলে যাই।
উনি খিলখিল করে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে যায়। পরে আমার দিকে এগিয়ে এসে আমার দোগালে আঁকড়ে ধরে ওনার দুহাতে পরে আমার কপালে নিচে ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ রাখে। হালকা কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে কপাল ঠেকিয়ে খুশি মনে বলে ওঠে, তুমি আমার জন্য সুখ বয়ে আনো, আমার সুখের ঠিকানা তুমি। তোমাকে আমি সবকিছু থেকে আঁকড়ে রাখবো, তুমিটাই চাই আমার। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থেকে আবার আমার কপালে আলতো করে চুমু খেয়ে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় অন্য একটি রুমে নিয়ে আমাকে সেখানে সেখানে গিয়ে আমাকে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা ওনার আপনজন হয়। মানে ওনার দাদা দাদি, দাদা আরাফ খান, দাদি হেনা খান। ওনার মা বাবা মারা যাওয়ার পর ওনারা কিভাবে রিদ খানকে বড় করেন সেই সবটাই আমাকে বলেন। সাথে এটাও বলে ওনার কোনো বাচ্চা বউ নেই। আমি ওনার এসব কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম চুপ করে। আমার আজ ওনাকে বিরক্ত লাগছে না, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ওনার প্রতি। সেই দিন সারাদিন ওনার সাথেই ছিলাম। রাতে 10টার দিকে উনি আমাকে আশ্রমে নিয়ে আসে। রাতে খাবারটাও আমরা একসাথেই খাই। উনি আমাকে রেখে রাতে আশ্রমে নিয়ে আসেন সবার সামনে দিয়ে। এতে করে কেউ কিছু বলেনি আমাদেরকে, না ফাদার না মাদার বলেছে, না অন্য কাউকে। এমনকি বর্ষাও একটা বাড়ির জন্য জিজ্ঞেস করেনি যে আমি সারাদিন রিদ খানের সাথে কি করেছিলাম বা কেন গিয়েছিলাম ওনার সাথে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো ফাদার নিয়ে উনি আমাকে রিদ খানের সাথে দেখে আরো বেশি খুশি হয়েছিল। যেমনটা ফাদারই চেয়েছিল যেন আমি রিদ খানের সাথেই থাকি এমন কিছু। ওই দিন বর্ষা আমাকে কিছু জিজ্ঞেস না করলেও কেউ আশ্রমের বাকি সদস্যদের দিকে ছাড় পাইনি আমি। কেউ আমাকে একের পর এক প্রশ্ন করেই গেছে যে সারাদিন রিদ খানের সাথে কোথায় ছিলাম, কেন গিয়েছিলাম, কি করেছি ইত্যাদি। আর আশ্রমের সদস্যরা আমাকে ওই দিনের পর থেকে আরো বেশি কথা শোনাতে শুরু করে রিদ খানকে জড়িয়ে। রিদ খানকে নিয়ে আমার শুরুতে সমস্যা থাকলেও ওই দিনের পর থেকে আর কোনো রকম সমস্যা হয়নি। এখন কেউ আমাকে কিছু বললেও আবার কিছু যায় আসে না, উল্টো ভালোই লাগে ওনাকে নিয়ে কিছু বললে। 16 বয়সে বাচ্চা প্রেম বলতে পারেন, যার সবকিছুই ভালো লাগতো। আমারও ভালো লাগতো সবকিছু, উঠতে বসতে শুধু ওনাকে সবকিছুতেই খুঁজে বেড়াতাম। আর উনিও আমাকে রোজ রোজ নিয়ে যেত ওনার সাথে, বেশ গল্প করতো আমার সাথে, বেশ সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতাম ওনার সাথে। এটা যেন আমার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। একদিন যদি উনি একটু দেরি করে আসতো তাহলে আমি গাল ফুলিয়ে বসে থাকতাম, ওনার সাথে বেশ রাগ করতাম। উনি আদরের সহিত আমার রাগ ভাঙাতে সবকিছু ভালোই চলছিল আমাদের মধ্যে। এইভাবে টানা 6টা মাস চলে যায় আমাদের জীবনে। এই 6টি মাস খুব সুন্দর ছিল আমাদের জীবনের। মানুষ বলে না সুখের দিনগুলো খুবই দ্রুত চলে যায়, আমাদের সাথেও ঠিক তাই হয়েছিল। বিশেষ করে আমার কেয়ার ও বর্ষার জীবনের কাল হয়ে এসেছিল 7 নম্বর মাসটি। আর এই 7 নম্বর মাসটি ছিল রিদ খান ও কেয়ার বর্ষার সাথে থাকা শেষ দিনগুলো আমার। রোজকার মতো আজও প্রহর গুনছি ওনার, কবে উনি আসবে আর কবে যাব ওনার সাথে ঘুরতে। ওনার জন্য রোজ রোজ অপেক্ষা করাটাও আমার এক প্রকার পাগলামো। আর সেই পাগলামো বারবার করতেও ভীষণ ভালো লাগে আমার। আজ তার ব্যতিক্রম নয়, ঠিক আগের দিনের মতো করেই স্বাভাবিক অবস্থায় বসে আছি আমি। তবে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি সেজেগুজে বসে আছি। আজ মন একটু ভালো, বেশ ফুরফুর মেজাজ আমার। তাই একটু বেশি সাজা আর কি ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আনন্দের সহিত পা ঝুলিয়ে বসে আছি নিজের রুমের বিছানার উপর। ঠোঁট উল্টিয়ে বারবার দরজার দিকে বাহিরের দিকে তাকাচ্ছি, কখন আসবে কখন আসবে। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেছে, কিন্তু মহাশয় এখনো আসার নাম নেই। গাল ফুলিয়ে জেদ ধরে বসে থাকি, অপেক্ষা করতে থাকি ওনার। আর মনে মনে শপথ করলাম আজ আমাকে নিতে আসলে একটু বেশি বকে দেবো ওনাকে। কেউ একটা মেয়েকে কি এতটা অপেক্ষা করায় নাকি? মনে মনে ভাবনাটা ঠিক করে নিয়ে আবার দরজার দিকে তাকিয়ে থাকি আমি ওনার অপেক্ষার প্রহর কোণে। আমি গাল ফুলিয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকার পর রাগে বিছানার উপর থেকে নেমে গিয়ে হনহনিয়ে হেঁটে বের হয়ে যায় নিজের রুম থেকে। রাগে গজগজ করতে করতে আশ্রমের বাগানের দিকে এগিয়ে যেতে হঠাৎ করে চোখে পড়ল ওনার 3টে কালো গাড়িগুলো, যা আশ্রমের গেটের একপাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো। আর সেই গাড়িগুলোর সামনে দুটো বডিগার্ডও দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে। ওনার গাড়ি আশ্রমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কপা কুঁচকে এলো আমার। ওনার গাড়িগুলো যদি এখানে থাকে তাহলে উনিও নিশ্চয়ই আশ্রমের মধ্যেই আছে। উনি এই মুহূর্তে আশ্রমে আছে কতটা ভাবতেই আমি খুশিতে লাফিয়ে উঠি সাথে সাথে। খুশি মনে গাড়িগুলোর দিকে তাকিয়ে এগিয়ে যেতে গিয়েও থেমে যাই হঠাৎ করে। কারণ এটা ভেবেছে উনি যদি এখন আশ্রমের মধ্যে তো হয়, তো আমার সাথে এখনো অবধি দেখা করেনি কেন? তাহলে কি উনি আজ আমার জন্য আশ্রমে আসেনি, অন্য কোনো কারণে আশ্রমে এসেছে? হয়তো ফাদার ডেকেছে ওনাকে, এমনটাই হবে। এই কথা ভেবে সাথে সাথে মন খারাপ হয়ে যায় আমার যে উনি আজ আমার জন্য আসেননি আশ্রমে। আমার মন খারাপ ভাবটা নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে থাকে নিজের রুমের দিকে।
রুমে ঢোকার আগের হঠাৎ করেই মনে হলো যে ওনাকে একটা নজর লুকিয়ে দেখে আসি কি করছে ফাদারের সাথে। আজ যেতে পারিনি তো কি হয়েছে, দেখতে পারবো ওনাকে একটা নজর। কথাগুলো ভেবে আমি মনস্থির করলাম ফাদারের পার্সোনাল অফিস রুমের দরজার দিকে উকি মেরে ওনাকে দেখব। যেই ভাবা সেই কাজ, আমি খুশিতে গদগদ হয়ে হাজির হই ফাদারের পার্সোনাল অফিস রুমের সামনে। আমি রুমের সামনে হাজির হতেই শোনা যায় বেশ কিছু মানুষের কথা বলার শব্দ। হয়তো তারা কিছু একটা নিয়ে বেশ ঝামেলাই হচ্ছে। আমি সেই ঝামেলা মন না দিয়ে কিছুটা এগিয়ে এসে দরজার পর্দার ভেতর দিয়ে উকি মারতেই চোখে পড়ল ওনাকে সহ আর বেশ কিছু লোকজনকে। এখানে রিদ খান ছাড়াও জিসান শেখ, তার বাবা মির্জা শেখও উপস্থিত রয়েছে রিদ খানের সামনে। ফাদারের সাথে মাদারও একপাশে বসা। আসিফ সহ ওনার 4 জন বডিগার্ড ওনার পেছনে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। 10 সদস্য এই বিশেষ মিটিংয়ে কিছুই বুঝতে পারিনি আমি। এই মুহূর্তে জিসান শেখ ওনার সামনে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। জিসান শেখ ও তার বাবা মির্জা শেখের সাথে ওনার বা ফাদার বা গড মাদারের কি সম্পর্ক হতে পারে ভেবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে। আমার এমন দৃষ্টির মধ্যে দিয়ে মির্জা শেখ বিনিময় সুরে বলে ওঠে ওনাকে উদ্দেশ্য করে, মিস্টার খান, আপনি চাইলে আপনার সাথে একটা সাময়িক চুক্তি করতে পারি, যেমনটা আপনার চাহিদা অনুযায়ী হবে। মির্জা শেখের কথায় কপাল কুঁচকে এলো আমার। কি এমন চুক্তি করতে চাই ওনার সাথে এই লোকটা? বাকিটা জানার জন্য গভীর মনোযোগ দিয়ে সেই দিকে তাকিয়ে থাকি। মির্জা শেখের কথায় রিদখান স্ট্রং হয়ে বসে একটি বল ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, মিস্টার শেখ, আপনার বা আপনার ছেলের কারো সাথ নেই রিদ খানের সাথে সাময়িক চুক্তি করার। আর রিদ খান যা পছন্দ করে তার উপর কারো হাত তো দেওয়া দূর থাক, সেই দিকে কারো নজরটাও পছন্দ না। আপনার ছেলে আমার পছন্দ করা জিনিসে নজর দিয়েছে, সেটাই ওর প্রথম ভুল। আর দ্বিতীয় ভুলটা হলো ও আমারই পছন্দ করা জিনিসে হাত বাড়াতে চাইছে। আর তার জন্য আপনিও এসেছেন ওকালতি করতে। আপনাদের বাপ ছেলের হয়তো পাওয়ার ও জানের ভয় নেই, তাই না মিস্টার শেখ? ওনার এমন কথায় কিছু বুঝে উঠতে পারিনি, কিন্তু মুহূর্তেই মির্জা শেখ ঘেমে জবথব হয়ে যায়। হাত ঢুকিয়ে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘামগুলো মুছে নিয়ে ওনার দিকে তাকায় ভয়ার্ত দৃষ্টিতে। মির্জা শেখ কিছু বলতে যাবে তার আগে জিসান শেখ রাগান্বিত ফেস করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি ওনাকে ভয় পাই না মিস্টার রিদ খান, আপনার যা খুশি করতে পারেন। আপনি আমাকে হুমকি বার্তা শোনালেও আমি চুপ করে বসে থাকবো না। এতে যদি আপনি আমার বাবার ক্ষমতা চলে যায় তো যাক, তবু আমার ওকে চাই চাই। আমার লাগবেই তৃপ্তিকে, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি শুধু শারীরিক চাহিদার জন্য ফাদার থেকে কিনে নিয়েছেন তৃপ্তিকে, আর তার 6 মাস ধরে ব্যবহার করছেন ওকে। এখন আর কি চাই আপনার? আপনি ওকে ছেড়ে দিন এবার, আমি ওকে নিয়ে। জিসান শেখ বাকি কথাগুলো শেষ করার আগেই রিদ খান উঠে দাঁড়িয়ে সাথে সাথে পাশে থাকা বন্দুকটা নিয়ে জিসান শেখের মুখের ভিতরে ঢুকিয়ে চেপে ধরে শক্ত করে। রিদ খানের চোখ দুটো রক্তলাল হয়ে টকবকিয়ে ওঠে রাগে। উনি রাগে রিরি করতে করতে জিসান শেখকে দেওয়ালের সাথে চেপে ধরে তাতে দাঁত পিষে বলে ওঠে, তোর কি মনে হয় একটা পাগল বসে রয়েছে তোর সামনে? এত সোজা সবকিছু? আমার পার্সোনাল লাইফে কি করবো সেটা কৈফিয়ত কি রিদ খান তোকে দেবে? জানে ভয় নেই তোর? হ্যাঁ, এখন মেরে দেই তোকে তোর বাবার সাথে। তারপর পাপ্পাটা মিলে ওপারে গিয়ে করিস রিদ খান রিদ খান। শালা তোর কি মনে হয় না আমি ওকে ব্যবহার করে রেখেছি? হারামির বাচ্চা, নিজের জিনিসে কারো নজর পছন্দ না, না আসছিস আমার জিনিস ছিনিয়ে নিতে। এবার জানটা হারা, কেমন লাগে দেখ। আর হ্যাঁ, আমি তৃপ্তিকে কিনে নিয়েছি এই আশ্রম থেকে। হারামির বাচ্চা, তোরা তো নারী পাচার করেই থাকিস এই আশ্রম থেকে, তাহলে আবার আমার সাথে টক্কর নিস কিভাবে? ওনার এমন কথা শুনে মুহূর্তের মাথা ঘুরিয়ে ওঠে আমার। তার মানে আশ্রমের নারী পাচার হয়, আর এখন আমাকে পাচার করা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ যাবৎ। তার মানে রিদ খানও আমাকে কিনে নিয়েছে এখান থেকে। উনি ফাদার মাদার ও মির্জা শেখের সাথে নারী পাচারে সামিল রয়েছে যৌথভাবে। রিদ খান শুধু আমাকে নিজের চাহিদার জন্য ব্যবহার করেছে। কথাটা ভেবেই কান্নায় ভেঙে পড়ি আমি। আমার কান্নার শব্দ যেন ওদের কান পর্যন্ত না যায়, তার জন্য নিজের দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরি নিজের মুখ। তারপর আস্তে করে দেওয়াল ঘেঁষে বসে পড়ি জায়গায় কান্না করতে করতে। আমার এমন করার মধ্যে দিয়ে মাদার উঠে দাঁড়িয়ে বলে ওঠে, শান্ত হন মিস্টার খান, আমরা দেখছি কি করা যায় এই মির্জা শেখের সাথে। মির্জা শেখ আপনার ছেলের জন্য না হয় তৃপ্তির সাথে আরো 2টা মেয়ে কেয়া ও বর্ষার মধ্যে কেউ নিতে পারেন আপনি। মাদারের এমন কথাই উনি রাগে ঘুরে দাঁড়িয়ে মাদারকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার কাছে ইন্টারফেয়ার করা আমার একদমও পছন্দ না মিস্টার অ্যান্থেস। আমাকে কি করতে হবে সেটা অবশ্যই আপনি শেখাবেন না। আপনার কাজ হলো আমাকে তৃপ্তিকে দেখে রাখা, আর সেটা পর্যন্ত আপনি সীমাবদ্ধ থাকুন। আমাকে অযথা আপনার ফালতু গান দিতে আসবেন না। কথা বলে উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে, আসি, এই হারামির বাচ্চাটাকে নিয়ে দূর হ আমার চোখের সামনে থেকে। এর ব্যবস্থা আমি আজই করব। এই বাপ্পাটা দুটোকে নিয়ে যা, বিদায় হ সামনে থেকে।
কথাটা বলার সাথে সাথে মির্জা শেখ ও জিসানকে আসিফ ও বাকি 4 জন গার্ড মিলে ধরে নিয়ে যেতে চায় নিজেদের সাথে। এতে করে জিসান শেখ ও তার বাবা রিদ খানের কাছে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেই থাকে। আর রিদ খান তখন ওর আগে গজগজ করতে থাকে ওদের দিকে তাকিয়ে থেকে। আসিফ ও বাকি সব গার্ডরা যখন ওদের নিয়ে দরজা দিয়ে বের হতে নিবে, তখন আমি পর্দার আড়ালে থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে নিজের রুমে চলে আসি। কোনো রকম রুমে ঢুকে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ি হাউমাউ করে। যাদের এতটা বিশ্বাস করেছি তারাই আমাদের নিয়ে ব্যবসা করে, তারা আবার এতটা জঘন্য কাজ করে কিভাবে? আর উনাকে তো আমি ভালোবাসতে শুরু করেছিলাম শেষ পর্যন্ত। উনি আমাকে কিনেছেন ফাদারের থেকে টাকা দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। এলোমেলো অবস্থায় বসে আছি নিজের রুমে, বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছি আমি। নিজের কানে যেটা শুনেছি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই সেই তখন থেকে এলোমেলো অবস্থায় দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে কান্না করছি আমি। দুটো বিষয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলেছে বরাবরই, যেটা কখনোই আমি কল্পনাতে চিন্তা করিনি, সেটা এখন বাস্তবে ঘটেছে আমার সাথে। তার জন্য কি করব কিছুই বুঝতে পারছি না আমি। এদিকে যাদের আমার জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে দেখে আসছি, মেনে এসেছি, বিশ্বাস করে এসেছি, আজ তারাই আমাকে বিক্রি করেছে পশু সমতুল্য মানুষদের কাছে। এই আশ্রমটা আমাদের মতো মেয়েদের আসল ঠিকানা মনে করে এসেছি আজ সেই ঠিকানায় নরকের কীট পতঙ্গ আমাদের জন্য। যাদের আমরা ফাদার মাদার বলে থাকি, নিজের বাবা মা মেনে থাকি, তারাই আসলে আমাদের মুখোশধারী শত্রু। আর ওনার মধ্যে তো আমি নতুন করে বাঁচতে শিখেছি। ওনাকে তো আমি ভালোবাসতে শিখেছিলাম। ওনাকে আমি আমার আপনজন মনে করেছিলাম। উনি আমাকে পণ্য হিসেবে কিনেছেন ওদের থেকে, তাও নিজের চাহিদার জন্য। উনি তো বলেছিল আমি নাকি ওনার আপনজন। তাহলে কোনো মানুষ কি তার আপনজনের সাথে এমন করে তাকে কি কখনো কারো কাছ থেকে কিনে নিতে পারে? উনি কি পারলো এমন করতে আমার সাথে? কি করে? কথাটা ভেবেই আমি আবারও ফুপিয়ে কেঁদে উঠি। কান্না করতে করতে একটা সময় আমার মাথায় এসে কেয়া এবং বর্ষার কথা। ওরা তো এই বিষয়ে কিছুই জানে না। আমার মতো তো ওরাও এই আশ্রমের রিস্কে আছে। ওদের তো বিক্রি করতে চাই। ওদেরও তো বাঁচাতে হবে আমার এই পশুদের হাত থেকে। কথাটা ভেবে আমি নিজের দুহাতের চোখের পানি মুছে নিয়ে উঠে দাঁড়াই কিয়া বর্ষার উদ্দেশ্যে ওদের সত্যটা জানাতে হবে বলে। আমি রুমের দরজার ধরে বাহিরে যাব তার আগে রুমে প্রবেশ করে রিদ খান। চোখে মুখে রাগ রাগ ভাব থাকলেও আমার দিকে তাকায় কাতর চোখে। দেখে মনে হচ্ছে সবকিছু ওনার উপর দিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। আমি ওনার এমন দৃষ্টি দেখে মুহূর্তেই ক্ষেপে যাই, কারণ আমি জানি এই চোখের পেছনে আসল চেহারাটা কি। আমিও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে পড়ি ঠাই জায়গায়। উনি আমাকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? নিজেকে এমন এলোমেলো অবস্থায় রেখেছ কেন? ওনার এমন কথায় ঘৃণিত চোখে তাকাই আমি। আমার সেই চোখে ওনার জন্য শুধু রাশি রাশি ঘৃণায় ভরপুর হয়ে আছে, অন্য কিছু নয়। আমি ওনার দিকে ঘৃণিত চোখে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে পিষে চুপ করে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকি, কোনো রকম কথা না বলে। আমাকে এমন করতে দেখে উনিও সন্দেহ দৃষ্টিতে নিক্ষেপ করে আমার দিকে। কি হয়েছে জানার জন্য আবারও প্রশ্ন করে বলে উঠি, কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? ওনার এমন কথায় আবারও আমাকে চুপ থাকতে দেখে উনি হালকা বিরক্তি নিয়ে কিছুটা এগিয়ে আসে আমার দিকে। আমার সামনে দাঁড়িয়ে আমার গা স্পর্শ করতে যাবে তার আগে আমি দুকদম পিছিয়ে যাই ওনার থেকে। আর ওনাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠি, একদমই আপনার এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। আমার এমন কথায় উনি ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ে। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে না পেরে প্রশ্নসিক্ত চোখে তাকাই আপনা থেকে আপনা আপনি বলে ওঠে, মানে? ওনাকে আমার সামনে অবুঝ সাজতে দেখে মুহূর্তেই খেপে যাই আমি। উনি এত কিছু করেও আজ অবুঝ সাজার চেষ্টা করছে আমার সাথে। এত বড় একটা জঘন্য কাজ কি করেও দিব্যি আমাকে প্রশ্ন করছে কি হয়েছে। এটা ভাবতেই তেলে বেগুনে জ্বলে উঠি আমি। সেই পুরো ভাবের রেস্তোরে ওনাকে তেজি সুরে বলে উঠি, মানেটা আপনি বুঝতে পারছেন না মিস্টার খান? হ্যাঁ, বুঝতে পারছি না, বোঝাও আমাকে। ওনার এমন কথায় রাগে রেডি করছে আমি। একটা মানুষ কতটা ন্যাকামো করতে পারে এসব বিষয়ের উপর আল্লাহ জানে। উনি এইমাত্র ফাদারের রুম থেকে নারী পাচারের বিষয় নিয়ে কথা বলে এসেছে ওদের সাথে। আর এখন আমার রুমে আসতেই বলছেন সে এই বিষয়ে কিচ্ছু জানে না। আসলে সে কিছুই বুঝতে পারছে না। এই লোকটা যে কতটা ক্রিমিনাল মাইন্ডের সেটা কারো বোঝার ক্ষমতা নেই। আর এখনো উনি আমার সাথে অবুঝ সেজে তাই প্রমাণ করছে আমাকে। ওনার এমন ভাব থেকে রাগে রিরি করতে করতে বলে উঠি, সেই তো, আপনারই তো না বোঝার কথা এই বিষয়ে। আসলে আপনি এই বিষয়ে অবুঝ না সাজলে করবেন কি করে আমাদের নিয়ে ব্যবসা?
আমার এমন কথার মানে হয়তো উনি কিছু বুঝতে পেরেছে। তাই তো চোখ মুখের সাথে সাথে ভয়ের ছাপ ফুটে ওঠে। তাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, মানে? এত মানে মানে করছেন কেন মিস্টার খান? না বোঝার মতো তো কিছুই বলিনি আমি। আপনারা আমাদের নিয়ে ব্যবসার কথা বলছি। কতদিন যাবৎ করছেন মেয়ে নিয়ে দেহ ব্যবসা আপনি? আমার এমন কথাই ভূত দেখার মতো চমকে ওঠেন উনি। আমাকে বোঝানোর জন্য উনি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বিনয়ী সুরে বলল, রিত প্লিজ, শান্ত হও। যা কিছু হচ্ছে সেটা তুমি বুঝবে না। তুমি এখনো অনেক ছোট। আমি আছি তো, সঠিক সময়ে আসলে সবকিছু খুলে বলবো। রিত প্লিজ, আমার উপর ভরসা রাখো। আমি আছি তো তোমার পাশে, তোমার কিছুই হবে না। কথাগুলো বলেই উনি আমার দুহাত কাত করে হালকা করে হাতে চেপে ধরে বোঝানোর চেষ্টা করতে করতে আমি ওনাকে আমাকে স্পর্শ করতে দেখে সাথে সাথে রাগে ফেটে পড়ি। যেন আজ রাগটা আমার বেশিই পাচ্ছে, বরাবরের মতোই। তাই আমি ওনার সামান্য স্পর্শটা সহ্য করতে না পেরে নিজের দুই হাতে সর্বোচ্চ ধাক্কা দিয়ে নিচের থেকে দূরে সরিয়ে দেই ওনাকে। উনি হঠাৎ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমার হঠাৎ ধাক্কায় দু কদম পিছিয়ে যায় রিত খান। আর আমি ওনাকে ধাক্কাতে চিৎকার করে বলে উঠি, একদমই স্পর্শ করবেন না আমাকে। আপনার প্রতিটা ছোঁয়ায় আমার ঘৃণা ঘৃণা লাগে। একদমই সহ্য করতে পারি না আপনাকে, আমার থেকে দূরে থাকুন। আমার মতো কতটা মেয়েকে আপনি কিনেছেন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য? কয়টা মেয়ের জীবন আপনি নষ্ট করেছেন আমার মতো করে? বাকি কথাগুলো শেষ করার আগেই রিত খান কষে একটা সাথে সাথে আমার গালে একটা চড় বসে দেয়। বামে ঝুঁকে গিয়ে ডান গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি ঝিমধরা অবস্থায়। কারণ উনি হঠাৎ আমায় চড় মেরে বসবেন সেটা ভাবতেও পারিনি। আমি ঝিমধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতেই উনি আবারও আমার কাঁধে ধরে টেনে তুলে অন্য গালে চড় মেরে বসায়। এবার আগের চেয়ে আমার ঝিমধরা ভাবটা দ্বিগুণ হয়। দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেই উনি শক্ত হাতে একবারে আমার চুলের মুঠি এবং অন্য হাতে আমার গলা চেপে ধরে সাথে সাথে দেওয়ালের সাথে চেপে ধরে ঠাস করে চোখ দিয়ে যেন তার রাগটা টকবগিয়ে বের হচ্ছে। চোখে মুখে সাথে সাথে হিংস্রতা ফুটে ওঠে, যা আমি আজ পর্যন্ত দেখিনি ওনার চোখে আমার জন্য। কিন্তু আজ দেখতে পারছি। এটা দেখেই আমি ভয়ে আরও সিটিয়ে যাই। উনি সেই হিংস্রতার রেশ টেনে আমাকে বলে ওঠে, তোর কি মনে হয় আমি কি মেয়েদের জীবন নষ্ট করে বেড়াই? তোর যা মনে হয় আমি তাই করি? এবার বল, তুই আমাকে কি করতে পারবি? তুই পুলিশের কাছে যাবি, চল তোকে না হয় আমি নিয়ে যাচ্ছি সেখানে। তোর যেখানে সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করার সাথে সাথে ওরা তোকে জেলে ভরে দেবে, কোনো কথা ছাড়াই। কারণ রিত খান এমনি এমনি মাফিয়া কিং হয়েছে না। বাংলাদেশের পুরো প্রত্যেকটা থানার পুলিশ আমাকে পকেটে রাখি। তুই যার কাছে যাবি ঘুরে ফিরেই আমাকেই পাবি। বাকি রইল আমার শারীরিক চাহিদার কথা, তাই না? তোর কথা মতো তোকে তো আমার ইউজ করার কথা, তাই না? কারণ তুই তো আমার টাকা দিয়ে কিনা নারী। চল আজই সেই কাজটা সেরে ফেলি। তোর সাথে আমার শারীরিক চাহিদা মিটিয়ে নিই। উনি কথাগুলো শেষ করেই আমার আরো এক ধাপ কাছে চলে আসে, গলা চেপে ধরে শক্ত হাতে। ওনার নিঃশ্বাসে প্রশ্বাসের সাথে আমার নিঃশ্বাস ক্ষণে ক্ষণে পাড়ি খাচ্ছে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে থেকে অগ্নি দৃষ্টিতে তাকাই উনি আমার দিকে। রাগে রিরি করতে করতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে খ্যাপাস না। আমাকে খ্যাপালে তার পরিণতি খুবই ভয়াবহ কিছু হবে, যা মেনে নেওয়ার তোর বা অন্য কারো স্বাদের বাহিরে সব কিছু হবে। আমাকে কোনো কাজ করার জন্য বাধ্য করিস না, কখনোই। কারণ বাধ্য থাকাটা আমার রক্তে নেই। আর তোর মতো মেয়েকে 2 মিনিটও লাগবে না আমার দুনিয়া থেকে গায়েব করে দিতে। তাই আমি যা চাই তাই আমাকে করতে দে, নয়তো। ওনার এমন হাড় কাঁপানো কাছের ও কথাই আমি ভেতর থেকে নাড়িয়ে তুলে আমাকে। আমি আবারও ওনার এমন ভয়াবহ রাগের শিকার হলাম। আমি ওনার সাথে কাটানো 6 মাসে ভুলে গিয়েছিলাম ওনার এই ভয়াবহ রাগের কারণ। কিন্তু আজ আবারও মনে হয়ে গেল ওনার সেই গুন্ডামি রূপের কথা। আর মনে হওয়ার সাথে সাথে যেন ভয়টা আরো দ্বিগুণ হারে বেড়ে গেল ওনার জন্য। আমার সেই সাথে ঘৃণাটাও হচ্ছে, আবার আগের চেয়েও দ্বিগুণ। কারণ প্রথম প্রথম মনে হতো উনি শুধু মানুষ মারে নির্দয়ভাবে, কিন্তু আজকে জানতে পারলাম উনি আমাদের মতো মেয়েদেরকে নিয়েও ব্যবসা করে। আর এতে করেই ঘৃণাটা যেন প্রচুর হচ্ছে। আমি সেই ঘৃণার রেশ ধরে ওনাকে বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে ওনার থেকে নিজের গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে আটকে আসা গলায় বলে ওঠে, নয়তো কি? আপনি আর কতটা ক্ষতি করবেন আমাদের? আপনি মানুষ নামে আস্ত একটা পশু সমতুল্য। আপনি সহ এই আশ্রমের প্রত্যেকটা লোক নারী পাচারের সামিল রয়েছে। ফাদার মাদার মির্জা শেখ, তার ছেলে জিসান শেখ, সাথে আপনিও। না জানি আমাদের সাথে আর কে কে আছে। আমি আপনাদের সবার মুখোশ সবার সামনে তুলে ধরবো, পুরো সমাজের সামনে। আমি ভয় পাই না কাউকে। মরলে মরবো, তবুও আপনাদের সমাজের সামনে তুলে মরবো, তার আগে নয় যে আপনারা মেয়ে ব্যবস্থা করে বেড়াচ্ছি। আমার এমন কথাই যেন উনি আরো রেগে যায় দ্বিগুণ। হিংস্র প্রাণীর মতো খেপে গিয়ে আমার গলা আরো শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে বাড়ি খাওয়ায়।
ওনার আমার গলা শক্ত করে ধরায় আমি যেন ঠিক করে নিঃশ্বাস নিতে না পেরে কাশতে কাশতে হা হয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকি। কিন্তু তারপরও ওনার থেকে বিন্দুমাত্র ছাড়া পাচ্ছি না। ওর আরো বেশি রেগে উনি শিকার হচ্ছে। উনি রাগান্বিত ফেসে আমাকে হুমকি স্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, সেটাই তো আমাদের কাজ। তোদের মতো মেয়ে আমি রোজ একটা করে ভোগ করি, তাহলে তুই বাদ যাবি কেন? তোকেও আজ পর্বটা শেষ করব তোকে ভোগ করে। তোকে আমি আমার ভোগের জন্যই তো রেখেছি, তাহলে তোকে ছাড় দিব কেন? কথাগুলো বলে আমাকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে নিজের কাঁধে তুলে নেয় দক্ষ হাতে। আর আমি ওনার পেছন থেকে পিঠের উপর কিল ঘুষি মারছি নিজেকে বাঁচানোর জন্য। উনি আমাকে নিয়ে আমার রুমের দরজা থেকে বের হতে হবে, তার আগেই হাজির হয় বর্ষা ও কেয়া। আমার এই অবস্থা দেখে মুহূর্তেই চমকিত হয় বর্ষা ও কেয়া। কি হয়েছে জানার জন্য হৃদ খানকে কিছু বলতে যাবে, তার আগেই হৃদ খান হিংস্র চেহারাটা দেখে সাথে সাথে চুপ করে যায় বর্ষা। বর্ষা চুপ করে গেলেও কেয়া দমে যায়নি হৃদ খানের হিংস্র চেহারাটার পেছনে। কেয়া উত্তেজিত হয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আর হৃদ খানের থেকে আমাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে প্রাণপণভাবে। হৃদ খানকে কোনোভাবেই আমাকে নিয়ে যেতে পারছে না বলে উনি রাগে আসিফকে হাঁক ছেড়ে বলে ওঠে, আসিফ। ওনার এমন ডাকে দৌড়ে এগিয়ে আসে আসিফ। হৃদ খানের দিকে এক পলক তাকিয়ে থেকে চারিপাশে শুকনো চোখ পর্যবেক্ষণ করে বুঝতে পারে এখন কি হচ্ছে। আসিফ সবটা বুঝতে পেরে বিনয়ী সুরে আস্তে করে বলে, জি ভাই বলুন। আসিফের এমন কথায় হৃদ খান কেয়াকে উদ্দেশ্য করে আসিফকে শক্ত গলায় বলল, মিস কেয়ার মনে হয় প্রেশার ফল করেছে, তার জন্য এমন ছটফট করছে আমার সামনে নিজের বান্ধবীকে বাঁচাতে। এর মনে হচ্ছে জানে কোনো মায়া নেই, তাই তার বান্ধবীর সাথে সাথে নিজেকে বিলাতে চাই অন্য কারো ভোগে। তাই মিস কেয়াকে কিছু একটা কর। আমার কাছে বাধা দেওয়া পছন্দ নয় আমার, তো সেটা অবশ্যই জানা আছে। ওনার এমন হুমকি স্বরূপ কথা শুনে আসিফের সাথে সাথে নিজের মাথা নুইয়ে সম্মতি জানিয়ে বলে, জি ভাই। কথাটা বলার সাথে সাথে আসিফ ও কেয়াকে পাঁজরে কোলে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বিনা বাক বয়ে। আর কেউ আমার মতো নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে এককভাবে। আমার সাথে সাথে কেয়াকেও ধরে বেঁধে নিয়ে যাচ্ছে হৃদ খানের সাথে। আমাকে আর কেয়াকে যখন হৃদ খান জোর করে সাথে নিয়ে যাচ্ছিল, তখন তো বর্ষা চুপ করে পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল করুণ চোখে, কাউকে কিছু না বলে। এতে করে আমি আর কেয়া যতটা না অবাক হচ্ছিলাম, তার চেয়ে বেশি অবাক হচ্ছিলাম যখন বর্ষা হৃদ খানের ডাকে সাড়া দিয়েছিল। আমাকে হৃদ খান কাঁধে তুলে কিছুটা পথ এগিয়ে যেতে হঠাৎ করে থেমে গিয়ে পেছন ফিরে তাকিয়ে বর্ষাকে আদেশ স্বরূপ বলে ওঠে, মিস বর্ষা, আপনাকে আমার আজকের একটা প্রয়োজন হতে পারে, তাই কোনো রকম কথা না বলে চলুন আমার সাথে। ওনার এমন কথায় উনিও বর্ষাকে কি বোঝালো জানি না, তবে সাথে সাথে বর্ষার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠতেই আর বর্ষার ভয়টা নিজের মধ্যে সংযম রেখে ভয়ার্ত কণ্ঠে বলল, তার মানে কি প্রত্যেক সবকিছু জানতে? বর্ষাকে বলতে না দিয়ে হৃদ খান শক্ত গলায় বলে ওঠে, বেশি কথা পছন্দ নয় মিস বর্ষা, কি হয়েছে সেটা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। আর আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা একটু সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে নিন একটু, আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ওনার এমন কথায় বর্ষা ভূত দেখার মতো চমকে উঠে চারিপাশে দ্রুত নিজের চোখ বোলায়। বর্ষা চারিপাশে কি দেখলো তা জানি না, কিন্তু চারপাশটা একটু দেখেই চুপ করে যায় আপনা আপনি। আর কোনো কথা না বলে চুপ করে চলে আসে হৃদ খানের পেছন পেছন। আমি বর্ষার এমন কাণ্ডে হতভম্ব হয়ে সাথে 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 এটা ভাবতে থাকি যে কি এমন লুকোচুরি খেলছে বর্ষা আর হৃদ খানের মাঝে। আমার এমন চিন্তা ভাবনার মাঝে হৃদ খানের থেকে ছোটার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকি আর চিৎকার করে আশ্রমের সবাইকে বলতে থাকি আমাদের বাঁচানোর জন্য হৃদ খানের হাত থেকে। কিন্তু আমাদের কান্না শুনে কেউ এগিয়ে আসেনি হৃদ খানের সামনে। উল্টো পেছন থেকে মাদার দাঁড়িয়ে লুকিয়ে দাঁড়িয়েছিল একটা পিলারের পেছনে। হয়তো আমাদের মধ্যে সবকিছু শুনতে পেয়ে আড়াল থেকে মাদার রাগান্বিত ফেসে থেকে বুঝতে পারি আমি, হয়তো এখন অজানা কোনো চাল বুনবে আমাদের জন্য, হয়তো নতুন কোনো ফাঁদ আঁটবে আমাদের জন্য। হৃদ খানের রুমে বসে আছি আমি ও কেয়া বর্ষা। আমি আরও কেয়া এখান থেকে ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করলেও বর্ষা স্বাভাবিক অবস্থায় নিজের দুহাতে মাথা চেপে ধরে নিজের দিকে তাকিয়ে আছে বসে, সেই কখন থেকে চুপটি করে। হৃদ খান আমাদের তিনজনকে এই রুমের ভেতর থেকে সে কখন থেকে গায়েব। সে এখন কোথায় আছে কেউ জানি না, শুধু জানি আমাদের এখানে বন্দি অবস্থায় রেখে গেছে। আমি আরো আগে কেয়া ছোটার চেষ্টা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়ি জায়গায়, কিন্তু তখনও বর্ষার কোনো হেলদোল নেই। সেই জায়গায় চুপটি করে বসে আছে। বর্ষাকে এমন করতে দেখে রাগে আর বিরক্তিতে ফেটে পড়ছি আমি আর কেয়া। একটা মানুষ হঠাৎ করে এতটা স্বার্থপর কিভাবে হতে পারে জানা ছিল না আমার। যা আজ বর্ষাকে দেখতে বুঝতে পারছি আমি। রাগে ফেটে পড়া ভাব নিয়ে ঠাই জায়গায় বসে আছি শান্ত হয়ে। আমি শান্ত থাকলেও কেয়া যেন কোনোভাবে শান্ত হতে পারছে না নিজেকে। কেয়ার আগে বিরক্তি নিয়ে পাশে থাকা ফুলের টবটা ফ্লোরে আছাড় মেরে চিৎকার করে বর্ষাকে উদ্দেশ্য করে বলে ওঠে,
তুই কি চাস বর্ষা, একটু বলবি আমাদের প্লিজ? কারণ তোর এই নাটকীয়তা আর নিতে পারছি না আমরা কেউ। সিরিয়াসলি, তোর মতো মেয়ে আমি আমার জীবনে খুবই কম দেখেছি। কিসের এত ভাব ওই হৃদ খানের সাথে তোর, হ্যাঁ? যে তার জন্য তুই এতটা কষ্ট দিতেও দ্বিধাবোধ করছিস না? কি হয় তোর ওই হৃদ খান, হ্যাঁ? নিস্তব্ধ পরিবেশে কেয়ার প্রতিটা শব্দ ছিল প্রতিধ্বনির শব্দের মতো, প্রতিটি কথা ছিল ঝংকারের মতো। কেয়া উচ্চ চিৎকার হচ্ছিল। বর্ষার শান্ত দৃষ্টিভঙ্গি। বর্ষার আগে নাই চুপটি করে মাথা নিচু করে নিচে বসে আছে চুপচাপ। বর্ষাকে চুপ থাকতে দেখে এবার যেন আমি রাগে ফেটে পড়ছি। কেয়ার সাথে সাথে আশ্চর্য, একটা মানুষ এত কিছু শোনার পরেও এতটা শান্ত হয়ে কিভাবে বসে থাকতে পারে। এখানে আমিও কেয়া উত্তেজনায় পাগল পাড়া হয়ে যাচ্ছি। আমার মধ্যে যদি এই যে পাগলপূর্ণ হয়তো, বর্ষার মধ্যে কি বিন্দু মাত্র খারাপ লাগছে না আমাদের জন্য? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে বর্ষা? আমি সেই চিন্তা ভাবনায় করে রেগে ফেটে পড়া অবস্থায় তাদের দাঁত চেপে ধরে বলে উঠি, তুই কি কিছু বলবি আমাদের বর্ষা? কারণ তোর এই অসময়ে চুপ থাকাটা সাংঘাতিক বিরক্তদায়ক মনে হচ্ছে আমাদের কাছে। আমার এমন সব কথাবার্তায় বর্ষার আগের ন্যায় বসে থেকে মাথা চুপটি করে শান্ত সুরে বলে ওঠে, আমার কিচ্ছু বলার তোদের নেই। বর্ষার এমন কথা তেলে বেগুনে জ্বলে উঠে আমি এবং কেয়া। বর্ষা শান্ত সুরে এই কথা ছিল আগুনে ঘি ঢালার মতো, আর সেটা হয় কেয়া বেগুনে জ্বলে উঠে বলে উঠল, তোর বলার থাকবে কেন? তুই তো পারিস ওই হৃদ খানকে সাপোর্ট করতে নারী পাচারের কাজে। আজ তোর জন্য আমিও প্রীতি এই পরিস্থিতির শিকার হলাম। শুধু আমরা দুজন নয়, বরং আমাদের আশ্রমের পুরো মেয়েরা তোর জন্য এই পরিস্থিতির শিকার। কি করে পারিস তুই হৃদ খানের মতো দালালকে সাপোর্ট করতে, আমাদের নিয়ে ব্যবসা করতে? তোর কি একটুও বুক কাঁপলো না? কেয়ার উচ্চস্বরে কথা বলায় বর্ষা আস্তে করে নিচের মাথাটা তুলে উপরে কেয়ার দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বলল, না কাঁপেনি আমার বুক হৃদ খানকে সাপোর্ট করতে। কেন কাঁপবে বলতো? হৃদ খান তো আমাদের খারাপ কাজ করছে না আমাদের দৃষ্টিকোণ থেকে। এখন যদি হৃদ খান তোদের সাথে খারাপ কিছু করে থাকে, তো আমাকে বোঝাতো কিভাবে করেছে তোদের সাথে কিছু। না বল না, কি এমন খারাপ কাজ করেছে তোদের দুজনের সাথে হৃদ খান? আজ আমারও বড্ড জানতে ইচ্ছে করছে যে কি করেছে কি তোদের সাথে এমন হৃদ খান। আচ্ছা কেয়া না হয় বাদে দিলাম, প্রীতি তুই তো বিগত 6 মাস ধরে হৃদ খানের সাথে ঘুরে বেড়াস তাই না? তাহলে তুই বলতো, হৃদ খান কি তোর সাথে কখনো খারাপ আচরণ করেছে, যেটার মাধ্যমে তোর মনে হয়েছে যে উনি তোকে বাজেভাবে ছুঁয়েছে? আচ্ছা এটা বাদ দে, তোকে কি কখনো হৃদ খান কোনো সময় কোনো ছেলের সামনে পড়তে দিয়েছে? এমনকি বিগত 6 মাসে আমাদের আশ্রমের কোনো কাজের ছেলেই বা হোক বা টিচার হোক বা ফাদারই হোক না কেন, কেউ কি কখনো তোর সাথে কথা বা সামনে এসেছে কখনো এই 6 মাস? আমার তো মনে হচ্ছে না এমন কিছু হয়েছে। বর্ষার এমন কথায় চমকিত হলাম আমি, কারণ বর্ষা যা বলেছে তা সত্যি বলেছে। হৃদ খান আমার জীবনে আসার পর থেকে আমি দ্বিতীয় কোনো পুরুষের সাথে আমার কোনো কথা বা দেখা হয়নি। আর ওনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কখনো এই বিষয়টি লক্ষ্য করতে পারিনি আমি। তাই বর্ষার সাথে সাথে আমি চমকিত হয়ে বলে উঠি, মানে? মানেটা খুবই সহজ বৃত্তি, সহজটা কখনোই তোর চোখে পড়ে না, সবসময় উল্টো চোখে পড়ে তোর। তুই সম্পূর্ণ বিষয়টা জেনেই সবাইকে একের পর এক দোষ দিয়ে যাচ্ছিস। তাও তোদের দোষ দিচ্ছিস যারা তোকে বাঁচানোর জন্য ভয়ানক কিছু শত্রুর সাথে রোজই মাইন্ড গেমস খেলতে থাকে, শুধু তোকে সেভ করার জন্য, শুধু তোকে এই সব থেকে দূরে রাখার জন্য। তাদের মতো লোকদের থেকে চলতে হয় হৃদ খানকে। তোর সাথে সাথে আমার মতো হাজার মেয়ের জীবন বাঁচাতে আজ তোর কাছে হৃদ খানের মতো ব্যক্তিকে হারাতে হয়েছে চরিত্রহীন লম্পট স্বৈরাচারী মানুষ। বর্ষার এমন কথায় মুহূর্তে চমকে উঠে দাঁড়িয়ে পড়ি আমি। বর্ষার কথায় আমার সারা শরীর যেন সাথে সাথে হিম হয়ে বরফের মতো জমে যায় এসব কথা শুনে। কি বলতে চাচ্ছে বর্ষা হৃদ খানের সম্পর্কে, সেটা ঠিক বুঝে উঠতে না পেরে জমে যাওয়া অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে উঠি, মানে? আমার এমন কথার পেছনে থেকে কে কপাল কুঁচকে বলে উঠে বর্ষাকে, তোর কথার মানে আমরা বুঝতে পারছি না বর্ষা। তবে তুই যা বলতে চাইছিস তা কি প্রুভ করতে পারবি আমাদের? কারণ আমরা তোকে বিশ্বাস করি না। কেয়ার এমন কথায় বর্ষা কেয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে স্মিথ হেসে আবারও আগের ন্যায় বলে ওঠে, আমাদের সত্যটা মানতেই সবচেয়ে বেশি কষ্ট হয় কেয়া। কিছুতেই মানতে চাই না, আর সেটা আজও তোদের দেখে মনে হচ্ছে। আর এটাও আমার সাথে প্রথমে হয়েছিল। বর্ষার এমন কথায় আমিও কেয়া একসাথে বলে উঠি, মানে? তোর সাথে হয়েছে কি বলতে চাইছিস তুই? আমাদের কৌতূহল ভরা দৃষ্টি দেখে কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে তাকিয়ে রইল বর্ষা। মত্ত হয়ে খানিকক্ষণ বসে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হঠাৎই আমাদের উদ্দেশ্য করে বলে ওঠে, তোদের হয়তো মনে আছে হৃদ খানের আগেও আমাদের তিনজনকে ঠিক একইভাবে ধরে এনেছিল জোর করে। আর সেই দিন আমাকে 2-3 ঘন্টা হৃদ খানের সাথে একটা বদ্ধঘরের ভেতরে থাকতে হয়েছিল। সেই দিন কি হয়েছিল ওই বদ্ধঘরের ভেতরে আমরা সাথে, তা তোদের দুজনেরই অজানা। বর্ষার এমন কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে আমারও কেয়ার। বর্ষার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি বলে উঠি, মানে কি হয়েছিল সেদিন?
আমার এমন প্রশ্নে আবারও বর্ষা বলে ওঠে, সেদিন যখন রিদখান আমাকে বন্ধ দরজার ভিতরে আটকে রাখে একা ওনার সাথে, তখন আমি পাগলের মতো চিৎকার করেছিলাম ওনার থেকে বাঁচার জন্য। আর এটা সেটা ওনার দিকে ছুঁড়ে মেরেছিলাম যাতে উনি আমার কাছে আসতে না পারে। আমি ভয়ে এতটাই আতঙ্কিত হয়েছিলাম যে আমি এটাই লক্ষ্য করতে ভুলে গিয়েছিলাম যে উনি কখনো আমার কাছে এসে দাঁড়ায়নি, বরং আমার থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আমি যখন লাগাতার ওনার দিকে এটা ওটা ছুঁড়ে মারছিলাম, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিলাম না, তখন একটা সময় উনি আমার উপর ক্ষিপ্ত হয়ে রাগে এক ধমক দিয়ে বসে দূরে থেকে সোজায়। আমি ওনার হঠাৎ ধমকে চমকে ভয়ে চুপ করে যাই। আর শান্ত দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি আমাকে বোঝায় যে উনি আমাকে কিছুই করবে না, আমাকে শান্ত হয়ে ওনার কথাগুলো শুনতে। আমি প্রথমে ওনাকে বিশ্বাস না করলেও খানিকক্ষণ পর আমি নিজ থেকেই স্তব্ধ হয়ে যাই। উনি আমাকে ভিডিও করার রেকর্ডগুলো দেয় ওনার রুমের ভেতরে টিভিতে, যেখানে দেখা যাচ্ছিল ফাদার মাদার মির্জা শেখ আর তার ছেলে মিস জিসান শেখ সাথে কিছু পলিটিক্সের লোকজন নারী পাচারের বিষয় নিয়ে আলোচনা করছে। ও কিভাবে মেয়েদের সংগ্রহ করা যায় এটা নিয়ে আলোচনা করছে। কোনো একটা পার্টিতে এই আলোচনাটা চলছিল, সম্ভবত ওটা রিদখানের পার্টি হবে। কারণ রিদখান তোকে যেদিন ওই ওনার সুইমিং পুলের পানিতে ফেলে দিয়েছিল সেদিনের ঘটনা ছিল এটি। কারণ আমি তোকে আর কেয়াকে পার্টি শুরু হওয়ার আগে সেদিন চলে যাওয়াতে আমরা তিনজনই বেঁচে গিয়েছিলাম সেদিনকার মতো। কারণ আমাদের সাথে আসা বাকি মেয়েগুলোতে সেদিনই পার্টিতে কেউ না কেউ কিনে নিয়েছিল। আমরা তিনজনই পার্টিতে কারো চোখে পড়িনি, কিন্তু তৃপ্তি পড়েছিল রিদখানের চোখে। তাই রিদখান সেদিন আমরা চলে আসার পর তৃপ্তির সকল খবর বের করে লোক লাগিয়ে, আর সেটাই ছিল আমাদের তিনজনেরই সৌভাগ্য কিছু। তারপর রিদখান সবসময় দেশ বিদেশে থাকেন, সিলেটে কখনো আসা হয় না, কিন্তু এই যাত্রায় আসেন কোনো ব্যবসায়িক প্রজেক্টের জন্য। কারো সাথে তার শত্রুতার রেশ ধরে আসে তাকে মারতে এখানে। সেই জানতে পারে সেই ব্যক্তি ভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে রয়েছে, কি নারী পাচারেও। রিদখান মেয়ের প্রতি কোনো রকম ভালোবাসা না থাকলেও নারীদের প্রতি শ্রদ্ধা ছিল প্রথম থেকে। মেয়েদের সম্মান করাই ভাবেন, ব্যক্তিকে মেরে ফেললে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বা নারী পাচারও বন্ধ হয়ে যাবে। কিন্তু রিদখানের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে জানতে পারে এটা কোনো ছোটখাটো গ্যাং নয়, বরং সিলেটের নামি দামি পলিটিক্স লিডাররা জড়িত এই কাজে। রিদখান এতদিন সকালে সেই ব্যক্তিটিকে মারতে গিয়ে জানতে পারে এসব কিছু। আর সেদিন সকালেই তৃপ্তি তুই গিয়ে হাজির হোস রিদখানের সামনে। আর তখনই রিদখানের সম্পর্কে তোর মনে বাজে একটা ধারণা সৃষ্টি হয়। রিদখান সেদিনের পর থেকে সবার সম্পর্কে তথ্য জোগাড় করে রাখে, আর সঠিক সময় আসলে তাদের উপযুক্ত শাস্তি দিবে মৃত্যুদণ্ড। আর কারা কারা এই কাজে জড়িত আছে জানতো রিদখান, ও তাদের সাথে হাত মিলাই। সবই ঠিক ছিল, কিন্তু তোকে ভালোবাসার পর রিদখানের ভয়টা আরো চোখে বসে তোকে হারানোর। আর তার রেশ ধরে সিলেট থেকে কোথাও যাওয়া ছেড়ে দেয় এবং সবসময় তোর আশেপাশে থাকার চেষ্টা করতো। তোর আশেপাশে যেন কোনো পুরুষ ভিড়তে না পারে তার দায়িত্ব নিয়েছে মাদারকে ও আমাকে। আমাকে সেদিন ওনার সহযোগিতায় হিসেবে রেখেছিল। আমি ওনাকে ভিন্ন সময়ে আশ্রমের ভিন্ন তথ্য দিয়ে থাকতাম গোপনে। বেশ হেসে কথা বলার চেষ্টা করতাম ফাদার এবং মাদারের সামনে, যাতে ওরা মনে করে আমি পুরুষদের প্রতি আসক্ত বা আমার পুরুষের নেশা আছে। কারণ তারা সেটা মনে করলে আমাকে সহজভাবে নেবে, আমাকে একা মুক্তভাবে ছাড়তে পারবে সেজন্য। সেটাও আমাকে রিদখান বলেছিল করতে। আমাদের আশ্রমে 18 বছরের পর মেয়েগুলো আর খুঁজে পাওয়া যায় না। কেন তারা কোথায় যায় আমরা কেউ জানি না। ফাদার ও মাদারকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলে তাদেরকে নাকি এই আশ্রম থেকে বিয়ে দিয়ে দূরে পাঠানো হয় তাদের স্বামীর সাথে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে বিয়ের পর স্বামী নিয়ে আসতে দেখিনি, কারণ তাদের সবাইকে বিক্রি করা হয় দেশের বাহিরে। আমার 18 বছর হওয়ায় আমাকেও সেদিন বিক্রি করতে হতো, কিন্তু তৃপ্তির অবস্থা খারাপ থাকায় চলে এসেছিলাম আমি। আজকেও হৃদকান্তকে সেফ রাখার জন্য ওই মির্জা শেখ এবং তার ছেলে জিসান শেখের সাথে ফাদারের রুমে বসেছিল। তাদের যাতে সন্দেহ না হয় তার জন্য উনি তো তার সাপোর্টে কিছু বলতে পারছিল না ফাদার এবং মাদারের সামনে। কিন্তু একটা সময় ঝগড়া রেশ ধরে রিদখান সেখান থেকে আসিফকে নিয়ে মির্জা শেখ এবং তার ছেলেকে জিসান শেখকে বের করে আনে মারার জন্য। কারণ তাদের দুজনকে মেরে দিলে হয়তো আর বাকি কেউ থাকবে না এই পলিটিক্সের মধ্যে, শুধু ফাদার ও মাদার ছাড়া। এতদিন আমরা সতর্কতার সাথে চলে এসেছি, কিন্তু আস্তর পাগলামিতে হয়তো মাদার কিছু বুঝতে পেরেছে। আর যদি কিছু বুঝতে পারে তাহলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে যা এতদিন ধরে প্ল্যান করে এসেছি। বর্ষার শান্ত সুরে কথাগুলো শুনে মুহূর্তেই হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি আমি। এতটা সত্য জানার পর আমার যেন কষ্টটা আরো দ্বিগুণ লাগছে। বুক ফাটা কান্না আসছে আমার ওনার জন্য। কি করে পারলাম ওনাকে নিয়ে সন্দেহ করতে? উনি আমার জন্য প্রতিনিয়ত কষ্ট করে আসছে আমার জন্য, আর আমি কি না তাকে না জেনে কষ্ট দিলাম?
কথাটা ভাবতে কান্না করে বসি আমি কান্না সিক্ত আটকে আসা কণ্ঠে বর্ষাকে উদ্দেশ্য করে বলে উঠি, উনি কোথায় এখন? আমার এমন কথায় বর্ষা নিজের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, জিসান শেখ এবং তার বাবাকে মারতে গিয়েছে হয়তো। কথাটা শুনে মুহূর্তেই কিছুক্ষণ মত্ত হয়ে বসে থাকে জায়গায়। তিনজনে চুপ করে বসে থাকে জায়গায়। আমাদের কিছুক্ষণ মত্ত হয়ে বসে থাকার পরপরই হঠাৎ কেউ হুটহাট শব্দ করে আমার রুমের দরজা খুলে দেয়। দরজা খোলার শব্দে কানে আস্তে চমকে উঠি, সামনের দিকে তাকাতে চোখ সামনে রিট খানকে দরজা খুলতে দেখি। অনাকাঙ্ক্ষিত ওনাকে দেখে হিতে জ্ঞান হারিয়ে ফেলে ওনার দিকে বুঝে ওঠার আগেই আমি দৌড়ে গিয়ে ওনার গলা জড়িয়ে ধরি, ওনাকে দু হাতে। আমার দু পা ফ্লোর থেকে 1 ফুট উচ্চতায় অবস্থান করছে। আমি এমন হঠাৎ জড়িয়ে ধরায় উনি তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গিয়ে এক হাতে দেওয়াল ধরে অন্য হাতে আমার কোমর শক্ত করে চেপে ধরে।